সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৬২তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। কলকাতায় ফিরেই শুনলাম পাড়ার কয়েকটি ছেলে কয়েকদিন ধরে বারবার আমার খোঁজ করে যাচ্ছে। শুনে একটু আশ্চর্য লাগলো, কারণ পাড়ার কারুর সঙ্গে আমার এখন আর মেলামেশা নেই। একটু সন্ত্রস্ত বোধ করলুম। পরদিন সকালেই মন্টু আর অনিমেষ এসে হাজির। খুব খাতির করে বলল, হে কিরে, তোর খবর টবর কি? আমাদের একেবারে ভুলেই গেলি। কয়েকদিন আগে পর্যন্ত ওরা আমার সঙ্গে রাস্তায় দেখা হলে কথা বলতো না। হঠাৎ ওদের এরকম বাড়িতে চলে আসতে দেখে আমার মধ্যে একটা মেয়েলি অভিমান জাগে। ইচ্ছে হয় আমিও কথা না বলে মুখ ফিরিয়ে থাকি, কিন্তু বাড়িতে কেউ এলে এরকম করা যায় না। শুকনো গলায় বলি, কিরে, তোরা হঠাৎ কি মনে করে? অনিমেষ বলল, এমনি, তুই ছিলি না, আমরা মাসিমার কাছ থেকে চা খেয়ে গেছি। মন্টু বলল, আদিনাথদা তোকে একবার ডেকেছেন, বিশেষ করে বলেছেন আজ বা কালই দেখা করতে। এবার আমার ঘাড় শক্ত হয়ে যায়। আমি সোজাসুজি মন্টুর চোখে চোখ রেখে বলি, আদিনাথদার সঙ্গে আমার তো কোনো দরকার নেই, আমি তো প্রতিক্রিয়াশীল। কে তোকে প্রতিক্রিয়াশীল বলেছে? আদিনাথদা কখনো বলেননি। আবার তর্ক বেঁধে যেতে পারত। আমি নিজেকে সামলে নিলাম, বললাম, যাক, ওসব কথা তোলার আর কোনো মানে হয় না। আমি নিজেই জানি আমি প্রতিক্রিয়াশীল। আমি প্রেমের কবিতা লিখি। প্রেমের কবিতা লেখা কি দোষের কিছু নাকি? এই যে নতুন কথা শুনছি তোদের কাছ থেকে। অনিমেষ গম্ভীরভাবে বলল, কাজের কথা হোক। আমাদের পার্টি থেকে ওয়াচ রাখা হচ্ছিল তুই অন্য কোনো পার্টিতে যোগ দিস কিনা। এখন কংগ্রেস থেকে যা টাকা ছড়াচ্ছে, অনেকেই ওইদিকে ভিড়ে যাচ্ছে, কিন্তু তুই কোনোদিন ওদের দিকে যাসনি। তোর অনেস্টি আছে। কোনো পার্টি ফার্টিতেই আর নেই আমি। যদি অন্য কোনো বিষয়ে কথা বলার থাকে তো আমি বলতে পারি। মন্টু উঠে এসে আমার কাঁধে হাত দিয়ে সস্নেহে বলল, মাথা গরম করছিস কেন? এখন দেশে যে সময় আসছে, তুই তার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারবি? আমার মুখে এসে গিয়েছিল যে আমি আর এই দেশেই থাকছি না, কিন্তু সেটা এক্ষুনি কারুকে জানানো ঠিক নয়। তাই বললাম, আমি একা একা বেশ আছি। আদিনাথদা যদি নিজে তোর বাড়িতে আসেন, তুই কথা বলবি না? উনি আসতেই চাইছিলেন। আমার মতো সামান্য একটা ছেলের কাছে উনি কেন আসবেন? কিছুক্ষণ বাদে মন্টু আর অনিমেষ চলে গেল। আমি মচকাইনি। কিন্তু সেদিনই 11টার সময় যখন রাস্তায় বেরিয়েছি, রেনুর কলেজে গিয়ে একবার দেখা করার জন্য, মোড়ের মাথায় আদিনাথদা অনেকের সঙ্গে দাঁড়িয়েছিলেন। আমি এড়িয়ে যাবার সুযোগ পেলাম না। চোখাচোখি হতেই আদিনাথদা আমার দিকে এগিয়ে এলেন। ঠোঁটে সেই রকম মোটা চুরুট, খুব সিরিয়াস ধরনের মুখ করে আমাকে প্রথমেই বললেন, বাদল, আমরা তোমার সাহায্য চাই। আদিনাথদার মতন গণ্যমান্য নেতার মুখ থেকে সাহায্য কথাটা শুনে আমার বুক কেঁপে ওঠে। মনে হয় আমিও তাহলে সামান্য কেউ না। আমাকে কোনো রকম উত্তর দেবার সুযোগ না দিয়েই তিনি আবার বললেন, আমরা এবার বড় রকমের একটা যুদ্ধে নামছি। এখন তোমাদের মতন পুরনো ওয়ার্কারদের সাহায্য আমাদের বিশেষ দরকার, বিশেষ করে তোমার মতন যারা পড়াশুনো করেছে, যারা সব বোঝে। যুদ্ধ কথাটা শুনে একটু খটকা লাগার কথা ছিল, কিন্তু সাধারণ নির্বাচনের এমন প্রচণ্ড ডামাডোল চলছে, তাতে বুঝতে ভুল হয় না যে তিনি এর কথাই বলছেন। মুখ নিচু করে বললাম, আমি আর কি সাহায্য করতে পারি বলুন? আমার নিজেরই অনেক রকম দ্বিধা আছে। ওসব কথা এখন ভুলে যাও। আমরা নির্বাচনে নামছি। ন্যাশনালিস্ট বুর্জোয়াদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার এই সুযোগ। পিপল আমাদের দিকে, আমরা জিতবই। শুধু দরকার ঠিক মতন অর্গানাইজ করা। এ ব্যাপারে তোমার মতন ছেলেরা অনেক সাহায্য করতে পারে। তখন এমন একটা বয়স যখন কারোর কাছ থেকে একটুখানি গুরুত্ব পেলেই জীবনটা সার্থক মনে হয়। কেউ যদি স্নেহের সঙ্গে বলে, তুমি আগুনে ঝাঁপ দিতে পারবে, একমাত্র তুমিই পারবে, তখন আর এক মুহূর্তের দ্বিধা থাকে না।
আদিনাথদার কথায় আবেগ ছিল। আদিনাথদার মতন নেতারা পরবর্তীকালে একেবারে পিছু হটে গেছেন। কেউ হয়েছেন অধ্যাপক বা কেউ দুর্মুখ সমালোচক, অনেকে হারিয়েই গেছেন। কিন্তু সেই সময় এই রকমই ছিল নেতৃত্বের ধরন। আমার এই কয়েক মাসের রাগ অভিমান সব জল হয়ে গেল। আমি আগেকার চেয়েও বেশি উৎসাহে পার্টির কাজে যোগ দিলাম। নির্বাচনের কাজে এমনিতেই বেশ উন্মাদনা আছে। তাছাড়া সেবারই প্রথম সারা দেশব্যাপী উদ্যোগ হচ্ছে। রীতিনীতি জানা নেই, উৎকণ্ঠা অনেক বেশি। সাধারণ মানুষের মুখের কথা শুনে মনে হয় আমরা জিতবই। দ্রব্যমূল্য অসম্ভব বাড়ছে, গ্রামে গ্রামে হাহাকার। প্রত্যেক মাসে হাজার হাজার লোক চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। টাটা, বিড়লা, ডালমিয়া, ইস্পাহানিরাই চালাচ্ছে দেশটাকে। নেহেরু কোনো কালোবাজারিকেই ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝোলাননি। লোকে ওদের ভোট দেবে কেন? ওরা শুধু আমাদের জনযুদ্ধের সময়কার কথা বলে আক্রমণ করছে। ওরাই সুভাষ বোসকে তাড়িয়ে এখন সুভাষ বোসের নাম ভাঙাবার চেষ্টা করছে। কয়েকটা দিন কেটে গেল ঘোরের মধ্য দিয়ে। স্নান খাওয়া ভুলে গিয়েছিলাম। নির্বাচনের দিন আমাকে একটা বুথের মধ্যে পাঠানো হলো অধ্যাপক হীরেন মুখার্জির পোলিং এজেন্ট হিসেবে। বুথে বুথে পুলিশ পাহারা। আমরা কয়েকজন ভেতরে একটা লম্বা বেঞ্চে বসলাম। অ্যাসেম্বলি সিটে অনেক ক্যান্ডিডেট। সকলের পোলিং এজেন্টদের বসবার জায়গা হয় না। আমার ক্যান্ডিডেট লোকসভার। আমার যেন একটু গর্ব বেশি। আমাদের প্রত্যেকের হাতে ছাপানো ভোটার লিস্ট। লোক দেখে দেখে টিক দিতে হবে। কারুকে সন্দেহ হলে জেরা করতে পারি। ঘোরতর সন্দেহ হলে চ্যালেঞ্জ করার অধিকার আছে। তাতে যদিও টাকা জমা দিতে হবে। আমার কাছে অবশ্য কোনো টাকা দেওয়া হয়নি। আমাদের গরিব পার্টি, টাকা কোথায় পাবো? আমার টিফিন অ্যালাওয়েন্স 6 আনা। কংগ্রেসের পোলিং এজেন্টটির বেশ হৃষ্টপুষ্ট চেহারা। দেখলেই মনে হয় পকেটে অনেক টাকা আছে। সে আমাদের দিকে তাকাচ্ছেই না। প্রথম প্রথম খুব কম লোক এলো ভোট দিতে। অনেকক্ষণ বাদে একজন দুজন আসে, তা বৃদ্ধ বা বৃদ্ধা। মনটা একটু দমে গেল। বুড়ো বুড়িরা আমাদের ভোট দেবে না, এটা ধরেই নেওয়া যায়। কিন্তু অন্যরা কোথায়, যাদের বাড়ি বাড়ি ক্যানভাস করতে যাবার সময় হাসি মুখে বলেছিল নিশ্চয়ই নিশ্চয়ই? ক্রমে ভিড় হতে লাগলো। সকলেরই মুখ গম্ভীর। কার মনে যে কি আছে বোঝবার উপায় নেই। আমার দিকে কেউ চোখে চোখ ফেলেও তাকায় না। কাকে কি জিজ্ঞাসা করব? দু একজনের নাম ঠিকানা জিজ্ঞেস করি, ঠিক ঠিক মিলে যায়। আমার আর কিছু বলার থাকে না। কংগ্রেসের ছেলেটি যুবক বা যুবতীদের দেখলেই নানা রকম জেরা করে, রীতিমতন ধমক দেয়। কারুর বয়সের গরমিল দেখলেই বলে রেশন কার্ড দেখাতে পারবেন। কেউ মুখে মুখে কথা বললেই সে চ্যালেঞ্জ করে। কংগ্রেসের ছেলেটি হঠাৎ একসময় আমাকে জিজ্ঞেস করল, আপনারা গোলমাল করলেন না? আমি জিজ্ঞেস করলাম, কি গোলমাল? শুনেছিলাম আপনারা বোমাবাজি করবেন। তাতে তো আপনাদেরই সুবিধা হবার কথা, কারণ আমরাই তো জিতেছি। তাই নাকি? প্রিসাইডিং অফিসার এ সময় আমাদের কাছে এসে বললেন, আপনারা প্লিজ এই ধরনের আলোচনা এখানে করবেন না। কংগ্রেসের ছেলেটি বলল, ঠিক আছে, চা খাওয়া যাক তাহলে। আমি সকলের জন্য 1 রাউন্ড বলছি। বেয়ারা এসে 10 কাপ চা দিয়ে গেল। আমি আবার দ্বিধায় পড়ে গেলুম। কংগ্রেসের ছেলের পয়সায় কি চা খাওয়া উচিত? এ সম্পর্কে পার্টির পলিসি কি? মুসলিম লীগের ছেলেটাও খাচ্ছে অবশ্য। চায়ের কাপ না ছুঁয়ে আমি মনোযোগ দিয়ে ভোটার লিস্টটা পড়তে লাগলুম। পাশ থেকে একজন বলল, দাদা আপনার চা যে জুড়িয়ে গেল। আমি বললাম, আমি চা খাই না। কংগ্রেসের ছেলেটি উঠে এসে বলল, দাদা রাগ করলেন? একটু হাসি ঠাট্টাও করা যাবে না? আমি সত্যিই চা খাই না। আজকে অন্তত খান, আমার কথায় খান, তা না হলে মনে খুব দুঃখ পাবো। বেশিক্ষণ না না বলতে আমার ভালো লাগে না। সেই ঠান্ডা হয়ে যাওয়া চা এক ঢোকে খেয়ে ফেললাম। ওরকম বিস্বাদ চা আমি জীবনে খাইনি। সেই মুহূর্তে পিসি রায়ের কথাই ঠিক, চা পান না বিষ পান। মুখ তুলেই দেখি সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, রেনু। আমার বুকের মধ্যে ধক করে উঠল।
আসলে রেনু নয়, রেনু হতেই পারে না, ওর ভোট নেই। আমারই নেই তো রেনুর থাকবে কি করে? মেয়েটির সঙ্গে রেনুর মুখের খুব মিল। আমি নির্লজ্জের মতন মেয়েটির মুখের দিকে হাঁ করে তাকিয়েছিলাম। তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম। মেয়েটি আমাকে রেনুর কথা মনে পড়িয়ে দিয়ে গেল। কলকাতায় ফেরার পর রেনুর সঙ্গে একবারও দেখা হয়নি। কয়েকদিন হইচইয়ের মধ্যে অন্য কিছুই করা যায়নি। একই শহরে আছি, অথচ 7-8 দিন রেনুর সঙ্গে দেখা হয়নি। এও কি সম্ভব? রেনু যদি এর মধ্যে আমাকে ভুলে যায়? না, এসব কথা এখন চিন্তা করা উচিত নয় আমার ওপর এখন কত দায়িত্ব। আমি পরবর্তী লোকটিকে অকারণে নানা প্রশ্ন করে অন্যমনস্ক হবার চেষ্টা করি। ক্যান্ডিডেটরা ঘুরে যাচ্ছেন মাঝে মাঝে। অধ্যাপক হীরেন মুখার্জি আসতেই আমি উঠে দাঁড়ালাম। এর আগে 2 বার মাত্র ওকে দেখেছি। উনি আমার কাঁধে চাপড় দিয়ে জিজ্ঞেস করলেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? একটু পরে এলেন হেমেন্দ্র প্রসাদ ঘোষ। বৃদ্ধ খুব দুঃখিতভাবে বললেন, ও হে, তোমরা আবার পোলিং এজেন্টকে বসতে দাওনি? সে বেচারা বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের মধ্য থেকে একজন বলল, তাকে তো বলেছিলাম এই ধারটায় বসতে, দেখছেন তো জায়গা কম। আমার আজও মনে আছে বৃদ্ধ হেমেন্দ্র প্রসাদ ঘোষ 2 হাত নেড়ে হাসতে হাসতে বলেছিলেন, যদি হও সুজন তবে তেঁতুল পাতায় 9 জন, ইচ্ছে থাকলেই জায়গা হয়ে যায়। আমার পোলিং বুথটা ছিল দর্জিপাড়ার এক স্কুলে। টিফিনের সময় বেরিয়ে একটা চায়ের দোকান খুঁজছি। দেখি একটু দূরে মন্টু অনিমেষরা দাঁড়িয়ে আছে। ওরা এসে ব্যস্তভাবে জিজ্ঞেস করলো, কিরে, এদিকে আমাদের অবস্থা কিরকম? আমি বললাম, তা তো ঠিক বুঝতে পারছি না। লোকজন চুপচাপ এসে ভোট দিয়ে যাচ্ছে, কাকে দিচ্ছে কে জানে। ওরা কারুকে চ্যালেঞ্জ করেছে? সব মিলিয়ে 8-10 জন। শোন, এদিকে আমাদের পজিশন খুব ভালো, তোর আর ভেতরে গিয়ে দরকার নেই। বাগবাজারের দিকে খুব খারাপ অবস্থা, চল বাগবাজারে চল, অন্য কাজ আছে। আমার মনে হলো সত্যিই আর ভেতরে বসে শুধু ভোটার লিস্টে টিক মারার কোনো মানে হয় না। আমি ওদের সঙ্গে বাগবাজারে চলে এলাম। রাস্তায় প্রচুর মানুষ, দেখে মনে হয় সকলেই যেন শ্যামবাজার বাগবাজারের দিকে যাচ্ছে। নির্বাচন নাকি ওই দিকেই দারুণ জমেছে। বাগবাজারের দিকে আমাদের কোনো চিন্তা থাকার কথা নয়, ওদিকে আমাদের পার্টির ভালো ভালো ওয়ার্কার আছে। বরং যত বেশি ভোট পড়ে ততই ভালো। কিন্তু মন্টু আর অনিমেষের মুখ গম্ভীর। বাগবাজারে এসে শুনলাম এখানে 2-3টে সেন্টারে প্রচুর ফলস ভোটিং হচ্ছে। কংগ্রেস থেকে লরি ভর্তি করে নিয়ে আসছে লোক বাইরে থেকে, তারা হুড় হুড় করে ভেতরে ঢুকে ভোট দিয়ে আসছে। পরিতোষ আমাদের এদিককার ইনচার্জ। তার চুল উস্কো খুস্কো, পাঞ্জাবিটা অনেকখানি ছেঁড়া, দারুণ উত্তেজিত হয়ে আছে। সে যেন চোখের সামনে দেখতে পাচ্ছে পরাজয়। পরিতোষ আমাদের 3 জনকে দেখে বলল, আমার সঙ্গে আয়, এদিকে একটা জরুরি পরামর্শ আছে। পরিতোষের সঙ্গে দ্রুত পা ফেলে আমরা চলে এলাম বৃন্দাবন পাল লেইনে। সেখানে আগাছা ভর্তি একটা মাঠের ওপাশে একটা ভাঙা বাড়ি অনেকদিন খালি পড়ে থাকতে দেখেছি। শুনেছি বাড়িটার কোনো মালিক নেই। পরিতোষ আমাদের নিয়ে এলো সেই বাড়িটার মধ্যে, একেবারে ভেতরের দিকে একটা অন্ধকার ঘরে। যে কোনো সময় মাথায় ইট খসে পড়তে পারে। ঘরটার মধ্যে আমাদের পার্টির অনেকগুলো ছেলে রয়েছে, কয়েকটা লোহার রড, ফ্ল্যাগ, পোস্টার। জায়গাটাকে দেখলেই বোঝা যায় একটা গুপ্ত আস্তানা। একটু রোমাঞ্চ বোধ হয়। এর আগে যখন শুনতাম পার্টির লিডাররা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তখন আমার মনে হতো সত্যিই বোধহয় মাটির তলায় সুড়ঙ্গ কেটে কোনো লুকোবার জায়গা আছে। সে বিষয়ে অনেকদিন আমি নিঃসংশয় হতে পারিনি। এই পোড়ো বাড়ির ভাঙা ঘরটা দেখেও মনে হয় সেই রকম কিছু, কিংবা গোপন যুদ্ধের হেডকোয়ার্টার্স। যুদ্ধ কিংবা বিপ্লব সম্পর্কে অন্যরকম ছবির কথা চিন্তা করে চিত্ত আন্দোলিত হতো। সেরকম যুদ্ধের সম্ভাবনা এখন অনেক দূরে সরে গেছে। এখন আমরা ভোট যুদ্ধে মেতেছি। প্রথমবারে তাতেও উত্তেজনা কম অনুভব করিনি। 2টি লম্বা মতন রাগী চেহারার ছেলে পরিতোষকে জিজ্ঞেস করল, লেটেস্ট পজিশন কি? পরিতোষ বলল,
80 কিংবা 90% পোলিং হচ্ছে এক একটা সেন্টারে, তার মধ্যে একটিও জেনুইন কিনা সন্দেহ। শঙ্কর বোস ক্যান্টার করে দিচ্ছে একেবারে। শঙ্কর বোসের নামটা আমার কাছে যেন চেনা চেনা মনে হলো। আমি জিজ্ঞেস করলাম, শঙ্কর বোসকে রে? নান্টু অবজ্ঞার সঙ্গে বলল, তুই গ্রেট ডিগবাজি মাস্টার শঙ্কর বোসকে চিনিস না? আগে টেরোরিস্ট পার্টিতে ছিল, তারপর 42-তে জেলে গিয়ে আমাদের পার্টিতে যোগ দিল। খুব বড় বড় কথা বলতো। এখন ইলেকশনের ঠিক আগে কংগ্রেসে গিয়ে ভিড়েছে। নিজে দাঁড়ায়নি, কিন্তু এ পাড়ার কংগ্রেস ক্যান্ডিডেটকে তো সেই জিতিয়ে দিচ্ছে, টাকাও পেয়েছে অঢেল। আমার মনে হলো এই শঙ্কর বোসের নাম আমি সূর্যদার মুখে দু একবার শুনেছি। সূর্যদাদের দলেই ছিল এক সময়। সূর্যদা যদি এখন এখানে থাকতো, তাহলে কোন পার্টিতে যোগ দিত? বোধহয় ভোটই দিত না। সূর্যদা রাজনীতি একেবারেই ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু টাকা ছড়ালেও এত লোক পাবে কোথা থেকে? এদের সকলেরই তো অন্য জায়গায় ভোট আছে। পরিতোষ বলল, তুই ইলেকশনের কিছু বুঝিস না। অনেকেরই ভোটার লিস্টে নাম থাকে না। তাছাড়া রেফিউজিদের তো প্রায় কারুরই ভোট নেই। শঙ্কর বোসের খুব হোল্ড আছে রেফিউজি কলোনিগুলোতে। ওখান থেকে গাড়ি ভর্তি করে করে নিয়ে আসছে। রাগে চেহারার লম্বা ছেলে দুটি বলল, ওরা এরকম ফলস ভোটিং চালাবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? তার চেয়ে আমরা সবাই মিলে একসঙ্গে চার্জ করি, ইলেকশন ভণ্ডুল হয়ে যাক। মন্টু বলল, ওখানে অনেক পুলিশ আছে। থাক পুলিশ, আমরা আধলা ইটে ভুষ্টি নাশ করে দেব। পরিতোষ বলল, শুধু পুলিশ নয়, ওরা ওখানে অনেক গুন্ডা লাগিয়ে রেখেছে। ইলেকশন ভাঙতে দেবে না। ওদের কাছে ড্যাগার আছে, আমরা প্রিপেয়ার্ড নই। কাশীপুরে ওরা দুজনকে স্ট্যাপ করেছে। অনিমেষ দাঁতে দাঁত চেপে বলল, শালা, আমরা কি তাহলে কিছুই করব না? পরিতোষ বলল, আমরা কাউন্টার অ্যাকশন নেব। আদিনাথদা খবর পাঠিয়েছেন। আমরা যতজনকে পারি জোগাড় করে আমাদেরও ফলস চালাতে হবে। পরিতোষ ঘাড় ফিরিয়ে অন্য কয়েকটি ছেলেকে জিজ্ঞেস করল, দাগ তুলতে পেরেছিস? একজন বলল, ইজি, 5-7 মিনিট লাগে। সে কাছে এগিয়ে এসে আঙুলটা দেখালো। তর্জনীর পাশের দিকে কালির ফোঁটা যেখানে থাকার কথা, সেই জায়গাটা ফর্সা। দেশলাই কাঠির বারুদের দিকটা জলে ডুবিয়ে 5-7 মিনিট ঘষলেই উঠে যাচ্ছে দাগটা। শুধু দেশলাই কাঠির বারুদ ঘষলেই যে দাগটা ওঠে, তা এত তাড়াতাড়ি কি করে সকলে জেনে ফেললো, সেটাই আশ্চর্যের ব্যাপার। মন্টু বলল, বাদল, তোর দাগটা তুলে ফেল। আমি একটু লজ্জা পেয়ে গেলাম। আমার এবছর ভোটিং রাইট হয়নি, যদিও আমার এখন 21 হয়ে গেছে, কিন্তু ভোটার লিস্ট তৈরি করার সময় কম ছিল। সে কথা বলতেই ওরা সবাই একসঙ্গে হই হই করে উঠল। আমি এখনো একটাও ভোট দিইনি, এ তো ম্যান পাওয়ার নষ্ট। তক্ষুনি ভোটার লিস্ট দেখে একটা নাম বার করল, সাধন রায়, বয়স 24, বাবার নাম শশাঙ্ক রায়। পরিতোষ জানালো, এই সাধন রায় পাটনায় গেছে, ওরা খুব ভালোভাবে জানে, সুতরাং কোনো রিস্ক নেই। আমাকে ঠেলতে ঠেলতে ওরা পাঠিয়ে দিল। আমি ভয় পাচ্ছিলাম, যদিও একটু আগে আমি নিজে পোলিং এজেন্ট হিসেবে দেখে এসেছি যে ভয়ের কিছুই নেই। নামটাম ঠিকঠাক বলতে পারলে আর কোনো কিছু জিজ্ঞেস করে না। তবু আমার বুক কাঁপছিল। এই প্রথম আমি সজ্ঞানে একটা অন্যায় করতে যাচ্ছি। অন্যরা অন্যায় করছে বলেই আমার নিজের অন্যায়টা ছোট হয়ে যায় না। মন্টু আমাকে এগিয়ে দিল বুথের কাছাকাছি। শেষকালে বলে দিল, আমাদের পোলিং এজেন্ট যদি তোকে চিনতে না পেরে বেশি জেরা করে, তাহলে ডান দিকে কানের পাশটা চুলকোতে থাকবি, তাহলেই বুঝতে পারবে। আমি সাধন রায় ও শশাঙ্ক রায়ের নাম জপ করতে করতে লাইনে দাঁড়ালাম। বারবার মনে হচ্ছে এই সামান্য নাম দুটি শেষ মুহূর্তে ভুলে যাব। মুখখানা হাসি হাসি করে রাখবার চেষ্টা করতে গিয়েও বুঝতে পারলাম ঠিক মতন হাসি ফুটছে না। আমার বুকের মধ্যে যে এত জোরে ধরার শব্দ হচ্ছে, তাকে অন্যরা শুনতে পাচ্ছে না। রেনু যদি জানতে পারে কখনো? রেনু একটু মিথ্যা কথা বলাও সহ্য করতে পারে না। আর আমি অন্য লোকের নাম পরিচয় দিয়ে রেনু যদি আমাকে ভালো না বাসে, তাহলে কি আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো?
না, রেনুকে বোঝাতে হবে, এটা একটা স্ট্র্যাটেজি। শেষ পর্যন্ত কোনো অসুবিধে হলো না। যন্ত্রের মতন আমি নাম ও ঠিকানা বলে গেলাম। পোলিং এজেন্টরা বলল নেক্সট। এখানে দেখলাম কংগ্রেসের পোলিং এজেন্টরা দারুণ প্রতাপের সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রিসাইডিং অফিসারটি মিনমিনে। তাকে বোঝানো হয়েছে যে লাইন বিরাট হয়ে গেছে, সুতরাং এখন বেশি জেরা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আঙুলে ফোঁটা দিয়ে ব্যালট পেপারটা বাক্সে ফেলার পরের মুহূর্তে আমার সমস্ত গ্লানি কেটে গেল। আমার মনে হলো আমি একটা দারুণ ব্যাপার করে ফেলেছি। আমি অসৎ লোকদের ঠকাতে পেরেছি। লাফাতে লাফাতে ফিরে এলাম সে ভাঙা বাড়িতে। আমি অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে আমার অভিজ্ঞতাটার বর্ণনা দিতে যাচ্ছিলাম, কিন্তু কেউ তেমন কোনো উৎসাহ দেখালো না। পরিতোষ বলল, দাগটা মুছে ফেল, তোকে আবার যেতে হবে। সকলেই ৩-৪ বার করে যাচ্ছে। কংগ্রেসের অর্থবল আছে, লোকবল আছে। আমাদের এই দুটোর একটাও নেই বলে এক একজনকেই যেতে হচ্ছে বারবার। এই গোপন ঘরটায় একটা কারখানা বসে গেছে। এক একজন ভোট দিয়ে আসছে, আর ৩ জন এক্সপার্ট ব্যস্ত হয়ে পড়ছে তাদের দাগ তুলে ফেলার জন্য। আমাদের যেখানে যত ওয়ার্কার আর ভলান্টিয়ার ছিল সকলকেই ডেকে আনা হয়েছে এখন। আর মাত্র ১.৫ ঘন্টা সময় আছে, এর মধ্যে যতগুলো তুলতে পারা যায়। অনিমেষ ভেতরে ঢুকে ভোটার লিস্ট বার করে এনেছে কায়দা করে, কোন কোন নামের পাশে এখনো টিক পড়েনি দেখবার জন্য। এবার আমাকে দেওয়া হলো সুশান্ত তালুকদার, বাবা জয়দেব তালুকদার, বাড়ির নম্বর ২৭-২, হলদে রঙের বাড়ি। এবার অন্য বুথে, তেমন একটা ভয়ও করছে না। লাইনে দাঁড়িয়ে আরাম করে সিগারেট ধরালাম। লাইনে আমার সামনে পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা কোনো ক্রমে বাগবাজারের লোক নয়। বাগবাজারের লোক দেখলেই চেনা যায়। খানিকটা এগিয়ে বুঝতে পারলাম এই বুথের চেহারা অন্যরকম। আমাদের পার্টির কোনো পোলিং এজেন্ট এখানে আছে বলে মনে হচ্ছে না। যারা বসে আছে তারা যাকে তাকে ধরে হঠাৎ জেরা করছে। ছেলে ছোকরা দেখলে আর রক্ষে নেই। ভেতরে পুলিশ রয়েছে। উঠোনের মধ্যে কয়েকজন ভোটারকে বসিয়ে রাখা হয়েছে। তাদের মিথ্যে পরিচয় প্রমাণিত হয়ে গেছে, গ্রেপ্তার করা হয়েছে ওদের। এবং স্বয়ং শঙ্কর বোস ওই বুথ পরিদর্শন করতে এসেছেন। সে প্রথম আমি দেখলাম শঙ্কর বোসকে। তখন ঘুণাক্ষরেও অনুমান করা সম্ভব নয় ভবিষ্যতে এর সঙ্গে আমাদের পরিবারের অনেক কিছু জড়িয়ে আছে। লোকজনের কথাবার্তা শুনেই আমি চিনতে পারলাম শঙ্কর বোসকে। খুব রোগা আর লম্বা মতন মানুষ, ৪০-এর কাছাকাছি বয়স। আমার বন্ধুরা যেমন বলেছিল, সেরকম কোনো ফন্দিবাজ মানুষের মতন মুখ নয়, বরং যেন একটু বেশি অভিজ্ঞ এবং ক্লান্ত মনে হয়। মোটামুটি চেহারা দেখলে খারাপ ধারণা কিছু হয় না। আমার শরীরে ভয়টা আবার ফিরে এলো। স্পষ্ট টের পাচ্ছি আমার পা কাঁপছে। সুশান্ত তালুকদারের বাবার নাম যেন কি? বাড়ির নম্বর ২৭-২ না ৩৭-২? ইস, কাগজে লিখে আনিনি কেন? সামান্য ব্যাপারটাও মনে থাকে না। এখন চলে যাব? বড্ড কাছাকাছি এসে গেছি। এখন চলে যেতে গেলে যদি কিছু মনে করে, শঙ্কর বোসের সামনেই ধরা পড়ব। যদি উনি কোনো ক্রমে জানতে পারেন আমি সূর্যদার ভাই। শঙ্কর বোস সেই মুহূর্তেই সেখান থেকে চলে গেলেন বলে আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল কিছুটা। নাম ঠিকানা সব ঠিকঠাক মনে পড়ে গেল। নাম সুশান্ত তালুকদার, বাবার নাম জয়দেব তালুকদার, ২৭-২। পোলিং এজেন্টটি আমাকে ছেড়ে দিয়ে টিক দেওয়ার জন্য মাথা নিচু করেছিল। হঠাৎ আবার মাথা তুলে জিজ্ঞেস করল, আপনার বাবা তো মারা গেছেন? এক মুহূর্তও চিন্তা না করে আমি বললাম, না তো। লোকটি এবার রাগী গলায় জিজ্ঞেস করল, আপনার বাবা মারা যাননি? আমিও জোর দিয়ে বললাম, না। প্রথমবার প্রশ্নের সময় অতর্কিতে আমি নিজের বাবার কথাই ভেবেছিলাম। পরের বার খেয়াল হয়েছে। তবু সামান্য কুসংস্কার, মুখ ফুটে বলতে পারলাম না আমার বাবা মারা গেছেন। আমার বাবা বড় নিরীহ মানুষ, তাকে মুখের কথাতেও আমি মেরে ফেলতে পারি না। লোকটি ধমক দিয়ে বলল, জয়দেব তালুকদার আমার মাস্টারমশাই ছিলেন।
উনি মারা যাবার পর ওর ডেড বডি আমি নিজে কাঁধে করে শ্মশানে নিয়ে গেছি, আর আপনি বলছেন উনি মারা যাননি? আমার মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। আমি ধরা পড়ে গেছি, কাছেই পুলিশ। হয়তো এই লোকটা অত্যন্ত চালু, জয়দেব তালুকদারের মারা যাবার ব্যাপারটাও বানিয়ে বলছে, কিন্তু আমার আর জোর দিয়ে কিছু বলার উপায় নেই। 2-1 মুহূর্ত আমি চুপ করেছিলাম শুধু। সেই সময়টুকুতে পৃথিবীর আর কিছু নয়, শুধু চোখের সামনে ভেসে উঠল রেনুর মুখ। রেনুই যেন আমার বিচারক। রেনু কি আমার সব দোষ ক্ষমা করবে? রেনুর চোখের দিকে তাকালেই ও কি বলবে আমি রাগ করিনি? আমি খুব দুর্বল গলায় লোকটিকে বললাম, দাঁড়ান, আমি বাড়ি থেকে রেশন কার্ড নিয়ে আসছি। রেশন কার্ড এনে কি দেখাবেন, আমি কি জানি না? আমি আর অপেক্ষা করলাম না, পেছন ফিরেই দৌড়লাম। কে যেন চেঁচিয়ে উঠল, ধরুন ধরুন, ওই ছেলেটাকে ধরুন তো। কিন্তু আমি তখন অন্ধ, আমি কারুকেই দেখতে পাচ্ছি না, শুধু দৌড়চ্ছি। অত জোরে জীবনে কখনো ছুটিনি আগে। একসময় বুঝতে পারলাম আমি বাইরে বেরিয়ে আসতে পেরেছি, আমি ধরা পড়িনি, বেঁচে গেছি। তবু দৌড় থামালাম না, তীব্র গতিতে ছুটছি। সে ভাঙা বাড়ির দিকে নয়, বন্ধুদের দিকে নয়, কোন দিকে জানি না। ভয় চলে গিয়ে এখন ফিরে এসেছে লজ্জা। আমি হেরে গেলাম। অন্যরা কিরকম অনায়াসে 3-4 বার ফলস দিয়ে এসেছে, আমি পারলাম না। আমি হেরে যাই বারবার, আমি ভয় পাই। কিন্তু ফিরে গিয়ে আবার চেষ্টা করার ইচ্ছে হলো না। আমি বুঝতে পারলাম এইসব পথ আমার জন্য নয়, আমি অযোগ্য, আমাকে একাই থাকতে হবে। ছুটতে ছুটতেই আমি দেখলাম সার লরি ভর্তি নকল ভোটার তখনও আসছে। গণতন্ত্রের বিচিত্র রূপ আমার সেই দিনই দেখা হয়ে গেল।